আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আমরা আজকের পর্বে 2025কে টার্গেট করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি সেখানে পড়ব আরবিআই এর ফাংশনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ ক্রেডিট কন্ট্রোল পলিসি। বাকি দেখো ব্যাংকার অফ ব্যাংকস কথাটা সোজার মানে ভারত সরকারের ব্যাংক হয়ে কাজ করে এবং এই যে কথাগুলি এগুলো কিন্তু সবাই আমরা জানি। কাস্টোডি অফ ফরেন কারেন্সি, আমাদের যত ফরেন কারেন্সি সেটার যার তত্ত্বাবধানে আছে তিনি হলেন আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এখানে আর তার যে মেইন পলিসি যে ক্রেডিট কন্ট্রোল পলিসি, সেই ক্রেডিট কন্ট্রোল পলিসির যে বিভিন্ন টুল আমরা পড়ব। আমি আগের দিনও বলেছিলাম যে ক্রেডিট কন্ট্রোল পলিসি বলতে বোঝায় দেশের ইকোনমিকে সব সময় প্রবাহমান অবস্থায় রাখা এবং নিরন্তর ডেভেলপমেন্টাল যে পদক্ষেপে এগোনো, আরও বেশি উন্নয়নের পথে নিয়ে যাওয়া। সেই জন্য মানি ফ্লো কখন ইনক্রিজ করা দরকার, মানি ফ্লো কখন ডিক্রিজ করা দরকার, সেই সংক্রান্ত নীতিকে বলে ক্রেডিট কন্ট্রোল পলিসি। আর এই ক্রেডিট কন্ট্রোল পলিসির যে বিভিন্ন টুল, সেই টুলগুলিকে মূলত দুটো মেন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। এই কোয়ান্টিটেটিভের মধ্যে ব্যাংক রেট সবার আগে আলোচনা করব, অন্যটা কিছু না গোলানোর আগে। দেখো, ব্যাংক রেট বলতে আমরা যে ব্যাংকে যাচ্ছি যে রেট অফ ইন্টারেস্ট সেগুলো নয়, কিন্তু ব্যাংক রেট বলতে বোঝায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সাধারণ সুদের হারে কমার্শিয়াল ব্যাংকগুলিকে লোন প্রদান করে, বা আমরা বলতে পারি যে যে রেটের হারে দেশের মানি ফ্লো ইনক্রিজ ডিক্রিজ করার পলিসি গ্রহণ করে কমার্শিয়াল ব্যাংকগুলির মাধ্যমে, সেটাকেই আমরা ব্যাংক রেট বলি। অর্থাৎ আবারও রিপিট করছি, যে সাধারণ সুদের হারে আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলিকে লোন প্রদান করে তাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয়ে থাকে। ওকে, তাহলে এখানে এই যে ব্যাংক রেট পলিসিতে দুটো যে পলিসি, সেই পলিসি মেনটেন করে আরবিআই। সাপোজ দেশে ইনফ্লেশন অবস্থা রয়েছে, আমি জাস্ট আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে ইনফ্লেশন সিচুয়েশনটাকে বলে দিয়েছি যে ইনফ্লেশন মানে এই যে মার্কেটে প্রচুর টাকা আছে, টাকার সমপরিমাণ প্রোডাকশন হয়নি, তখন পকেটে টাকা বেশি বস্তু কম, স্বাভাবিকভাবে বস্তুর দাম বেড়ে যায়। এইরকম সিচুয়েশনকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলা হয়ে থাকে। তো এবার এই যে মনে রাখা জরুরি যে আমাদের 10% টোটাল যে আমাদের দেশে যে পরিমাণ বাজেটের মাধ্যমে বা আরবিআই টাকা পয়সা মার্কেটে আলটিমেটলি ইস্যু করেছে, সেখানে 10% পর্যন্ত ইনফ্লেশন কিন্তু ভালো থাকা, তাতে আমাদের প্রোডাকশনের চাকাটা সবসময় ঠিক থাকে। কারণ মানুষের কাছে টাকা থাকলে তবেই তো মানুষ তাড়াতাড়ি খরচা করে। টাকা এমনই একটা বিষম বস্তু, থাকলে পরে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে, আর কিছু কিনতে হলে পরে আলটিমেটলি একটা দ্রব্য বস্তু কিনছি, সেটার প্রোডাকশন হচ্ছে, তো এই চাকাটা চলে, কিন্তু তার থেকে বেশি ইনফ্লেশন ঠিক নয়। তো যাই হোক, যদি ইনফ্লেশন চরম মাত্রায় পৌঁছায়, তো তখন মার্কেট থেকে দ্রব্যমূল্যের যে দাম সেইটাকে মেনটেন করার জন্য, যাতে সকল নাগরিক সেটাকে অ্যাফোর্ড করতে পারে, তার জন্য আলটিমেটলি আরবিআই ডিয়ার মনিটারি পলিসি গ্রহণ করে। কি করে আরবিআই নিজে থেকে রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়ার ঘোষণা করে। ফলে কমার্শিয়াল ব্যাংকগুলি রিলায়েবল বলে, এবং এই আরবিআই সরকারের ব্যাংক হয়ে কাজ করছে, ব্যাংকার অফ ব্যাংকও বলছি, তো সেই কারণে নিজেদের যে গচ্ছিত টাকা রয়েছে তার মধ্যে যতটা সম্ভব সেটা আলটিমেটলি আরবিআই এর খাতে জমা রাখে। তো স্বাভাবিকভাবেই মার্কেটে টাকা দেওয়ার মতন যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের অনেকটা শর্টেজ হলো, এবং এই শর্টেজের থেকেই আলটিমেটলি মার্কেট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আরবিআই এর ঘরে চলে যায়, ইনফ্লেশন কন্ট্রোল হয়। তো এটা গেল একটা পলিসি। এর ঠিক উল্টোটা হচ্ছে চিপ মনিটারি পলিসি। তো তোমাদের মনে রাখতে হবে রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে দেয় কখন, ডিয়ার মনিটারি পলিসিতে। তার ফলে কি হয়, ইনফ্লেশন কন্ট্রোল হয়, ইনফ্লেশন কমে। এই রিলেশনটাই মনে রাখতে হবে, কমে বাড়ে কোনটা, রেট অফ ইন্টারেস্ট বাড়ানো কমানো, এই নিয়ে গুলিয়ে কোশ্চেন করা হবে। তাহলে ডিয়ার মনিটারি পলিসিতে রেট অফ ইন্টারেস্ট আরবিআই বাড়িয়ে দিচ্ছে, কমার্শিয়াল ব্যাংকগুলি তার কারণে নিজেদের গচ্ছিত টাকার একটা অংশ রেখে দিচ্ছে আরবিআইতে, এবং ফলে মার্কেটে লোন দেওয়ার যে পরিমাণ সেটা কমে, বরং এই কমার্শিয়াল ব্যাংকগুলিতে যে টাকা, তাদের সোর্স অফ মানি, সেটা আলটিমেটলি আমাদের আমজনতারই টাকা।
আমরা টাইপ অফ ব্যাংকে সেটা অলরেডি জেনেছি। তো এই টাকাগুলির বেসিক্যালি মানে কমার্শিয়াল ব্যাঙ্কগুলির সোর্স অফ মানি হচ্ছে জনতার টাকা, আমানতকারীর টাকা আমাদের। তো স্বাভাবিকভাবেই মার্কেট থেকে টাকার পরিমাণের অনেকটাই আরবিআইয়ের ঘরে চলে যায়। আবার যখন এর উল্টো সিচুয়েশন, ডিফ্লেশন সিচুয়েশন, দেখো ডিফ্লেশন সিচুয়েশন কখন আসে, আমরা যদি দেখি যে করোনা ভারতবর্ষে সম্প্রতি হয়েছে 2 বছর টানা, প্রায় তো 2 বছর। তো আমরা প্রথম যখন ফার্স্ট ওয়েভ আসে করোনার, সেই সময় দেখা গেল মোটামুটি 9 মাসের মতন কেউ ঘর থেকে বেরোয়নি। মানে এমনও নিত্য প্রয়োজনীয় জিনিস, যে জিনিসগুলো সবসময় আমরা ব্যবহার করতাম, সেগুলো পারচেস করিনি বলে সেগুলো ডিম্যান্ড তৈরি হয়নি। আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোও কিন্তু বন্ধ হয়ে যায়। অন্যদিকে এই করোনার সময় এই যে যত ইন্ডাস্ট্রি বা যত ম্যানুফ্যাকচারার যে ইউনিটগুলো ছিল, সেখান থেকে সমস্ত লেবাররা তারা তাদের নিজ ঘরে ফেরত চলে আসে। পুরোপুরি এই যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা কোথাও না কোথাও থমকে গিয়েছিল। তো এবং এই যে টানা 6 মাস 7 মাস 9 মাস দেশের অধিকাংশ মানুষ, বেশিরভাগই তো আমরা বলি লোয়ার মিডল ক্লাস এবং শ্রমিক শ্রেণীর মানুষ, সেই শ্রমিক বর্গের মানুষ অর্থাৎ এগ্রিকালচারাল, অ্যালাইড সেক্টর বা অন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শ্রম দিই, এই বর্গের মানুষই 50% বেশি। তো তারা বাড়িতে বসে রয়েছেন, পকেটে পয়সা, তারও কারো ইনকাম নেই বলে হাতে পয়সা নেই, ড্রাই সিচুয়েশন মার্কেটে। তো এইরকম ডিফ্লেশন সিচুয়েশন হলে তখন আরবিআই কি করবে, চিপ মনিটারি পলিসি বললাম, অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটাকে কম করে দেবে। করে দিলেই কমার্শিয়াল ব্যাংক তাদের গচ্ছিত টাকা যেগুলো রেখেছিল সেগুলো রিটার্ন নিয়ে মার্কেটে লোন দেওয়া স্টার্ট করবে। মার্কেটে টাকার ফ্লো বিভিন্নভাবে লোন দেয়, সেটা হোম লোন, ইন্টারেস্ট, পার্সোনাল লোন হোক, একাধিক ফর্মে লোন দেওয়া শুরু হয়ে যায়, যার ফলস্বরূপ বেসিক্যালি মার্কেটে টাকা ছড়াতে থাকে। তাহলে একটা টুল বেসিক্যালি আমরা বললাম ব্যাংক রেট। তাহলে ব্যাংক রেটের মাধ্যমে এইভাবে ক্রেডিট কন্ট্রোল করছে, মানি ফ্লো কন্ট্রোল করছে আরবিআই। নেক্সট চলে আসি আমরা, তবে এখানে মনে রাখা বিষয় যে এই যে রেট বাড়িয়ে দেওয়ার পরেও ব্যাংকগুলি ওই যে প্রলোভন, সেই প্রলোভনটা যদি স্বীকার নাও করে, তাহলে আরও টুল রয়েছে আরবিআই এর হাতে, সেগুলি আমরা এবার আস্তে আস্তে আলোচনা করবো। দেখো ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। কমার্শিয়াল ব্যাংকগুলিকে তাদের এনডিটিএল এর একটা অংশ ক্যাশ ফর্মে আরবিআই এর কাছে গচ্ছিত রাখতে হয়, এবং সেটার রেঞ্জটা হলো 3 থেকে 15.5% পর্যন্ত। সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলিকে তাদের টোটাল এনডিটিএল, নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, এটা ব্যাংকের যে টোটাল যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির একটা অংশ ব্যাংক কোনো ইনফ্রাস্ট্রাকচারাল কাজে বা অন্য কোনো অর্গানাইজেশনের কাজে ইউজ করতে পারে। বাকি সমস্ত আমানতকারীকে, দেখো ডেবিট কার্ড দেওয়া হচ্ছে, ক্রেডিট কার্ড দেওয়া রয়েছে, আমরা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টস, এগুলি সবই বলা হয় যে এই যে নেট ডিম্যান্ড, টাইম লায়াবিলিটিস বলতে সমস্ত ফিক্সড ডিপোজিট যেগুলো রয়েছে, সেইগুলির যে অংশ, যে পরিমাণ অ্যামাউন্ট, তার একটা অংশ বেসিক্যালি রেখে দিতে হবে ক্যাশ হিসেবে, ক্যাশ ফর্মে, যার এগেনস্টে আরবিআই কোনো রকম কোনো রেট অফ ইন্টারেস্ট দেয় না। এবং এই যে পার্সেন্টেজ অ্যামাউন্টটা, সেইটা কিন্তু নিরন্তর আবার তাদের ওই টোটাল যে ক্যাপাসিটি যেমন যেমন বাড়তে থাকবে কমার্শিয়াল ব্যাংকের, ওই রেশিওটা ওখানে দিয়ে দিতে হচ্ছে। সেটা ইউজও করতে পারবে না কমার্শিয়াল ব্যাংক, টোটালি ক্যাশ হিসেবে সেখানে জমা থাকবে। এই যে ক্যাশ রিজার্ভ রেশিও। স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও পরেরটা এসএলআর। তো একটা ভাবে জমা নয়, আরেকটা ফর্মেও এই কমার্শিয়াল ব্যাংকগুলিকে তাদের নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিসের একটা অংশ হয় গোল্ড কেনার ফর্মে, নাহলে ফরেন কারেন্সি কেনার ফর্মে বা গভর্নমেন্ট সিকিউরিটি কেনার ফর্মে জমা রাখতে হয়, এবং সেটাকে মেনটেন করে যেতে হয় নিরন্তর। তবে এখানে যে পার্সেন্টেজটা বলি, সেটা 15 থেকে 38.5%, এই রেঞ্জটা আরবিআই রেখেছে। আরবিআই কখনো এটাকে বাড়ায়, কখনো এটাকে কমায়। তো এবার সাপোজ ধরে নিলাম 20%, তাহলে 20% এসএলআর হিসেবে রেখে দিতে হবে, আর 4% ক্যাশ রিজার্ভ রেশিও হিসেবে রেখে দিতে হবে। তবে এসএলআর এর যে অ্যামাউন্টটা, সেটা প্রয়োজনে ব্যাংকগুলি ব্যবহার করতে পারে। দেখা গেল ব্যাংকের কোনো সময় লোন নেওয়ার দরকার পড়েছে, অর্থের প্রয়োজন হয়ে পড়েছে, তখন আরবিআই একটা মাধ্যম। আরবিআই এর কাছ থেকে যদি লোন নেয়, এবং তখন আরবিআই এই এসএলআর এর এগেনস্টে লোন দিতে পারে।
এসএলআর এগেনস্টে লোন দিলে তখন ওই যে যতদিনের জন্য লোন নিচ্ছে বা যে অ্যামাউন্টটা লোন নিচ্ছে সেই অ্যামাউন্টটা আবার যতদিন না আলটিমেটলি রিটার্ন করছে বা মেনটেন করছে একদম সেম পরিমাণে, ততদিন পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট দিয়ে যেতে হয়, সেটাকেই বলা হয় রেপো রেট। পরের ল্যাফে চলে আসলাম আমরা। তাহলে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও হিসাবে রেখে দিতে হচ্ছে এবং সেটাকে নিরন্তর মেনটেন করতে হয়, এবং যেমন যেমন তাদের আমানতকারীর টাকার অ্যামাউন্টটা বাড়ছে বা এনডিটিএল এর অ্যামাউন্টটা বাড়ছে, ঠিক একই পরিমাণে ওখানে রেশিও মেনটেন করতে হয়। তবে প্রয়োজনে কমার্শিয়াল ব্যাংক এই এনডিটিএল এর এগেনস্টে বলছি এসএলআর এর এগেনস্টে এই এসএলআর এর এগেনস্টে লোন নিতে পারে। তো যতটা লোন নিচ্ছে আবার ওই ফেরত দেওয়ার যতদিন না দিচ্ছে ততদিন একটা রেট অফ ইন্টারেস্ট পে করতে হয়, সেই রেট অফ ইন্টারেস্টটাকেই রেপো রেট বলা হয়ে থাকে। আরও সোজাভাবে যদি বুঝি, সাপোজ আমি কোনো ব্যাংকের কাছে লোন নিতে গেছি, ব্যাংক হয় আমার কাছ থেকে কোনো না কোনো মর্টগেজ চাইবে, বাড়ি আছে কিনা, বা আমি চাকরি করি কিনা, কিংবা আমাকে জমি আছে কিনা বা সোনা আছে কিনা, এগুলি মর্টগেজ হিসেবে দিতে হবে। কোনোটাই যদি আমার কিছু না থাকে, তখন ব্যাংক বলে যে 5 লাখ টাকার যদি কোনো একটা ফিক্সড ডিপোজিট, আপনার কোনো ফিক্সড ডিপোজিট আছে কিনা, তাহলে সেই ফিক্সড ডিপোজিটের এগেনস্টেও লোন প্রদান করে। তবে ওই যে লোনটা আমি যদি শোধ করে দিই, তবেই ওই ফিক্সড ডিপোজিটের শেষ সময় বা ম্যাচুরিটিতে যে পরিমাণটা পেতাম সেটা আমি পাবো। তো এইখানে এইরকমই ফ্যাক্টর বেসিক্যালি, যে ওই এসএলআর এর এগেনস্টে লোন নিলে তবে ওটা যতদিন না পর্যন্ত পুনরায় এবার মেনটেন করছে বা রিটার্ন করছে ততদিন পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট দিতে হয়, সেটাকেই বলে রেপো রেট। রিভার্স রেপো রেট পুরোপুরি একেবারে সোজা কনসেপ্ট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখন কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে, তখন কমার্শিয়াল ব্যাংক একটা রেট অফ ইন্টারেস্ট জারি করে, সেটাই হচ্ছে রিভার্স রেপো রেট। দেখো এরপরে চলে আসি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কি? এটা আরবিআই 2011 সালের 9 মে ইন্ট্রোডিউস করেছে। এমার্জেন্সিতে ব্যাংকগুলির যদি অল্প সময়ের জন্য একদিনের জন্য লোন চাই, কখন? যখন ইন্ট্রা ব্যাংক ফ্যাসিলিটিটাও তাদের একেবারে ড্রাই হয়ে আছে, ব্যাংকগুলি কি করে নিজেদের যে অন্যান্য ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই ব্যাংক, এই যে নির্দিষ্ট যত ব্যাংকগুলি রয়েছে, তো এই ব্যাংকগুলি কিন্তু নিজেদের মধ্যেও প্রপার লিঙ্কিং রেখেছে। অর্থাৎ এই যে নেট ডিমান্ড যে রয়েছে, সেই ডিমান্ড নিরন্তর প্রতিদিন বেসিসে নাগরিক পরিষেবা দিতে হয়। সেখানে যদি কোনো কারণে এই ইন্টার ব্যাংকিং পরিষেবা, অর্থাৎ কোনো ব্যাংকের কাছ থেকে লিকুইডিটি এখন নাই হয়ে গেছে, তাহলে অন্য ব্যাংকের কাছে অনেক সময় হেল্প চায়, তারপর পরের দিন আবার ফেরত দিয়ে দেওয়া হয়। অর্থাৎ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, সমবন্টন, যাতে ইকোনমিক ফ্লোটা ঠিক থাকে। তো এই যে ইন্ট্রা ব্যাংকিং সিস্টেমও যখন ড্রাই হয়ে যায়, তখন একদিনের জন্য কমার্শিয়াল ব্যাংকগুলি আরবিআই এর কাছ থেকে লোন নিতে পারে, সেটাই হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তবে এখানে মনে রাখা জরুরি, তোমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেখানে টোটাল আমরা তাদের যে আমরা বলবো যে এনডিটিএল, ঠিক আছে, বা সেই এনডিটিএল এর মাত্র 2%ই বেসিক্যালি লোন দেবে, তার বেশি দেবে না। এবং এখানে আবার ক্রাইটেরিয়া রয়েছে 1 crore অ্যান্ড মাল্টিপল অফ 1 crore দেবে, তার বেশি দেবে না, মাঝখানে কোনো অ্যামাউন্ট দেবে না, অর্থাৎ 1.5 crore দেবে না, 1.7 crore দেবে না, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি এইভাবে প্রদান করে। তবে ম্যাক্সিমাম যে বলা হয় বেসিক্যালি এমএসএফ এর একটা ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে, 2%ই দিয়ে থাকে ম্যাক্সিমাম। তো এই এমএসএফ আবার তোমাদের পড়তে হয় স্যাটারডে, একটা নির্দিষ্ট টাইমিং রয়েছে 5:30 থেকে 7:30, এরকম কিছু একটা টাইমিং রয়েছে, তোমাদের পরীক্ষায় আসে না সেটা, ওই টাইমেও আবার দেওয়া হয় না, এগুলো জিজ্ঞাসা করবে না। এমএসএফ এর যে ডেটটা সেটা বেশি আমাদের জরুরি। আর কখন নেয়? এমার্জেন্সির সময় নেয়, যখন ইন্ট্রা ব্যাংক যে ফ্যাসিলিটি সেটাও যখন ড্রাই হয়ে যায়, তখন এমএসএফ কাজ করে। রইল আজকের এই পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং শেষ পয়েন্ট, সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। তবে তার আগে আমরা একটু কোয়ালিটেটিভ যে পার্ট, একটু রিল্যাক্স হয়ে নিই। এত কিছু জানলাম, ধীরে ধীরে বারবার রিপিটেড ওয়েতে এটাকে শুনবে। ক্লাসটা রেকর্ডিং এই কারণেই থাকলো তোমাদের জন্য। সিলেক্টেড ক্রেডিট কন্ট্রোল যদি বলে, তাহলে আরবিআই এর একটা গাইডলাইন রয়েছে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলিকে, যে নাগরিকের এই যে মর্টগেজের এগেনস্টে যে লোন প্রদান করা হয়, যেমন গোল্ড লোন দেওয়া হয়, হোম লোন দেওয়া হয়, তো সেখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিতেই হবে, একটা মিনিমাম যে
দেওয়া উচিত। না হলে দেখা গেলো আমি 10 গ্রাম সোনা নিয়ে গেছি বা 20 গ্রাম সোনা নিয়ে গেছি, সেটা মার্কেট ভ্যালুতে যা পারচেস করেছি, আর তারপরে গিয়ে যখন লোনের কাছে যাচ্ছি তখন আমাকে হয়তো 50%ও দিচ্ছে না। তো এই যে তারপরে বিভিন্ন ব্যাঙ্কগুলি যে যার মতন নিজের খুশি মতন ইচ্ছে মতন হয়তো আলটিমেটলি দর কষাকষি করতে পারে। তো সেখান থেকে আমরা পাবো যে আরবিআই একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছে যে কোন বস্তুর নিরিখে মিনিমাম কতটা লোন প্রদান করা যাবে, সেই সংক্রান্ত যাবতীয় গাইডলাইন এখানে বলা রয়েছে। তার বেশি আমাদের পরীক্ষায় প্রয়োজনে লাগে না। মোরাল সুয়েশন হলো কি, একটা নৈতিক অনুরোধ। যখন দেশের ফিনান্সিয়াল সিস্টেমে একটা ব্রেকডাউন আসে বা কোনো খারাপ অবস্থা চলে, তখন সরকারের হয়ে আরবিআই সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তথা ব্যাংককে অনুরোধ জানায় যে এক তো ইন্টারেস্ট রেটে একটু কম, যারা লোন নিয়েছে দেশের লোন প্রদান করে, করোনা সিচুয়েশনে নাগরিকের অবস্থা খুব খারাপ, তো সেই সময় তারা লোন প্রদান করতে পারবে না, তো ইন্টারেস্ট কমানোর একটা অনুরোধ করতে পারে বা ইএমআই কিছুদিনের জন্য বন্ধ রাখার একটা অনুরোধ করতে পারে। এটা হচ্ছে মোরাল সুয়েশনের মধ্যে পড়ে। এইবার চলে আসি আমরা এই টুলসে, ওপেন মার্কেট অপারেশন। দেখো ওপেন মার্কেট অপারেশন কি, প্রথমে কতগুলি কথা নিয়ে যাচ্ছি। ওপেন মার্কেট অপারেশন গভর্নমেন্টের হয়ে আরবিআই কন্ডাক্ট করে। কি করে? আরবিআই মানি কালেকশন বা সরকারের কোনো কাজের জন্য সাময়িক অল্প সময়ের জন্য কিছু টাকা দরকার, মানি কালেকশন, কিংবা দেখা গেলো ইনফ্লেশন ডিফ্লেশন কন্ট্রোল করা, এই সময়ে এই ওপেন মার্কেট অপারেশন আরবিআই করতে পারে। যদিও এই ওপেন মার্কেট অপারেশন ভারতবর্ষে প্রমিনেন্ট ফিচার নয়। কি ধরনের কি হতে পারে সেটা আমরা বলছি। এই ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে আরবিআই গভর্নমেন্ট সিকিউরিটিজের পারচেজিং অ্যান্ড সেলিং করে। অর্থাৎ সরকারের হয়ে গভর্নমেন্ট একটা পেপার ইস্যু করবে, সেই পেপারের ওপরে একটা ভ্যালু লেখা থাকবে, ফেস ভ্যালু, এবং দেখা গেলো 15,000 টাকা লেখা রয়েছে। সরকার বলবে যে আমরা এই পেপারটা তোমাদেরকে এখন হ্যান্ড ওভার করছি, তার বদলে তোমাকে 14,000 টাকা আমাকে দিতে হবে। তুমি 90 দিনের পরে গিয়ে 15,000 টাকায় পেপারটা দেখালেই 15,000 টাকা পেয়ে যাবে। এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজের কেনা বেচা করে থাকে বিভিন্ন ফর্মে, দেখো ট্রেজারি বিল হয়, প্রমিসরি নোট হয়, বিউরোর নোট হয়, এরকম একাধিক ফর্মে একাধিক নামে, সবসময় শর্ট টার্ম হবে, 365 দিনের কম হবে, ম্যাক্সিমাম 364 দিন হয়ে থাকে। তো এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ 1 বছরের কম হয়, যখনই 1 বছরের বেশি হবে তখন বন্ড হয়ে যাবে। আমি কেবলমাত্র বলছি গভর্নমেন্ট সিকিউরিটিজ। এই গভর্নমেন্ট সিকিউরিটিজ সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে আরবিআই পারচেজ অ্যান্ড সেলিং করে। অনেক সময় অল্প সময়ের জন্য গভর্নমেন্টের টাকা প্রয়োজন, এটা কারণে। দ্বিতীয় হতে পারে ইনফ্লেশন ডিফ্লেশন যে কন্ট্রোল করা, তার নিরিখে। মনে রাখা জরুরি, এই গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই কেবলমাত্র কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকেই ডিরেক্ট এই সেল বা পারচেস করে। আমরা জনসাধারণ এই গভর্নমেন্ট সিকিউরিটি পারচেস করতে পারি ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে, এবং একই সঙ্গে পোস্ট অফিসের মাধ্যমেও আমরা পারচেস করতে পারি। পাবলিক সরকার একটা ডিসকাউন্ট ভ্যালু বা অকশন প্রসেসে এই জিসেকটাকে বা গভর্নমেন্ট সিকিউরিটিটাকে পারচেস করে সেল করে থাকে। ওকে, আর এটা ইকুবের প্ল্যাটফর্মে হয় একটা কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। এটা পেলাম আমরা। কিভাবে কন্ট্রোল হয় এবার আমরা আরেকটু ভালো করে বুঝি। সাপোজ ইনফ্লেশন মার্কেটে প্রচুর রয়েছে, অর্থাৎ টাকার পরিমাণ বেশি, ইনফ্লেশন। এই সিচুয়েশনে সরকার গভর্নমেন্ট সিকিউরিটি সেল করলো, যে প্রায় আমরা 5 লক্ষ সিকিউরিটি, প্রত্যেকটার ফেস ভ্যালু দেওয়া রয়েছে 15,000 টাকা করে। তো কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে এইটাকে এই সেল করা হলো, আরবিআই সেল করলে কমার্শিয়াল ব্যাঙ্ক সেটাকে কিনলে কমার্শিয়াল ব্যাংকের ঘরের টাকাগুলি চলে গেল আরবিআইয়ের ঘরে। স্বাভাবিকভাবেই পরোক্ষভাবে মার্কেটে তার প্রভাব পড়বে, মার্কেটের টাকা আলটিমেটলি চলে গেছে আরবিআইয়ের ঘরে। মার্কেটে লোন ব্যাংকগুলি দিচ্ছে না, প্রদান করছে না, মার্কেট ড্রাই হচ্ছে, কিছুটা হলো টাকা উঠে এলো, বস্তুর মূল্যমানটাকে কন্ট্রোল করা হচ্ছে। তো এই জন্য বলা হয় যখন ইনফ্লেশন সিচুয়েশন চলে তখন আরবিআই জিসেক সেল করছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে। যখন আবার ডিফ্লেশন সিচুয়েশন অর্থাৎ টাকা পৌঁছে দিতে হবে, তখন আরবিআই ডিক্লেয়ার করছে যত কমার্শিয়াল ব্যাঙ্কগুলিতে যে পরিমাণ ওই গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো রয়েছে সেইগুলি আমি এবার পারচেস করে নেব, তার বদলে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে কমার্শিয়াল ব্যাঙ্কগুলির কাছে টাকা এলো এবং কমার্শিয়াল ব্যাঙ্ক মার্কেটে টাকা লোন দেওয়া শুরু করবে, মার্কেটে সার্কুলেট করা শুরু করবে।
তো এইভাবে ইনফ্লেশন ডিফ্লেশন কন্ট্রোল হয়। ওকে, তো এগুলি হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ভারতবর্ষে ওপেন মার্কেট অপারেশন খুব একটা প্রমিনেন্ট ফিচার নয়। সম্প্রতি 2020 সালে ওই করোনার সময়ে সরকার আমেরিকার অপারেশন টুইস্ট, এই ওপেন মার্কেট অপারেশনেরই একটা ভার্সন, সেই অপারেশন টুইস্টের মতনই আমাদের দেশে ডিক্লেয়ার করেছিলেন সরকার যে 20,000 কোটি টাকা আমরা মার্কেটে দিয়ে দিচ্ছি। তো এইটুকুই শুধু আমাদের জরুরি মনে রাখার ওপেন মার্কেট অপারেশন সম্পর্কে। ওই যে প্রত্যেকটা ছোট ছোট তথ্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে দেয়, আমাদেরকে দেয় না, গভর্নমেন্ট সিকিউরিটিসে পারচেজিং সেলিং করে। তোমাদের আমি একটা কথা বলেছিলাম এখানে যে যদি দেখা গেল ব্যাংক রেট পলিসি কাজ করছে না, তখন সরকারি যে অটোমেটিক্যালি ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দিয়ে এসএলআর বাড়িয়ে দিয়ে আলটিমেটলি মার্কেটটাকে কন্ট্রোল করতে পারে। তো এইখানে ওই রিলেশনটা বুঝতে হবে। ইনফ্লেশন যখন চলে তখন ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দিতে পারে, এসএলআর বাড়িয়ে দিতে পারে। যখন ডিফ্লেশন সিচুয়েশন চলবে তখন এগুলোকে কমিয়ে দেবে সরকার, যাতে কমার্শিয়াল ব্যাঙ্কগুলির কাছে মোর মানি থাকে এবং তারা মার্কেটে সেটাকে ইনভেস্ট করবে। কমার্শিয়াল ব্যাঙ্ক তো পকেটে রেখে দেবে না। তো এই জন্য এই রিলেশনটাই মাথার মধ্যে ইন করাতে হবে। ইনফ্লেশন ডিফ্লেশনের সঙ্গে এগুলোর রেট অফ ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া, এসএলআর বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া, ডিয়ার মনিটারি পলিসি রেট বাড়িয়ে দেওয়া না কমিয়ে দেওয়া, চিপ মনিটারি পলিসি এরা বাড়িয়ে দেওয়া না কমিয়ে দেওয়া, এইখান থেকেই প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন ক্রিয়েট করা হয়। তো এই গেল আমাদের আজকের এই ব্যাংক সম্পর্কিত আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আলোচ্য বিষয়। আমরা এর পরের পর্বে যে ছোট ছোট যে স্টোরিগুলো থাকলো, এই যে কেন ডলার সো পাওয়ারফুল হয়েছে, সেগুলি সম্পর্কিত বিষয়ে আগামী পর্বে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।